সুবিধাশীল নেক্সট অঙ্ক 12 দাগে কি বলছে, অরুণের আয় বরুণের আয়ের থেকে নাকি 30% বেশি, তাহলে বরুণের আয় অরুণের থেকে কত কম সেটা আমাদের বের করতে হবে। দেখো এই ম্যাথগুলো কিন্তু খুবই সোজা, কিন্তু ব্যাপার হচ্ছে এর ক্যালকুলেশন কত তাড়াতাড়ি আমরা বের করতে পারবো সেটাই হচ্ছে আমাদের ব্যাপার। এটা WBCS প্রিলিমসে এসেছিল 2012-তে। দেখো বরুণের থেকে নাকি 30% বেশি। আগে আমরা দেখবো এই যে পার্সেন্টেজটা কত তাড়াতাড়ি আমরা ভাঙাতে পারছি। 30% মানে কত, 3/10। ঠিক, দেখে সেকেন্ড অফ ফ্রিকশন আমাদেরকে বুঝে নিতে হবে। কেন, দেখো 10% মানে আমরা জানি কত, 1/10। তাহলে 30% মানে কত, 3/10। মানে এর সাথেও তুমি 3 গুণ করো, এর সাথেও 3 গুণ করো, 10%-এর সাথেও 3 গুণ করে 30, এর সাথেও 3 গুণ করলে 3/10। ঠিক, এইবার অরুণের আয় আর বরুণের আয়, তাই তো। এইবার বলছে বরুণের আয় অরুণের থেকে কম, মানে অরুণের আয় বরুণের থেকে 30% বেশি। তাহলে বরুণের আয় যদি 10 টাকা হয়, এখানে বরুণের যদি 10 টাকা হয়, ওর নাকি 30% বেশি। আর আমরা জানি এই ফ্র্যাকশনের এই ডিনোমিনেটরটা মানে লব হরটাকে এর সাথে যদি আমি গুণ করি, মানে 10-এর 30% মানে কিন্তু এই 3। তাহলে বরুণের যদি 10 টাকা হয় ইনকাম, তাহলে তার 30% বেশি, মানে 10-এর 30% মানে কিন্তু এই 3 টাকা বেশি হচ্ছে অরুণের আয়। তাহলে ওর কত টাকা, 13 টাকা আয়। ঠিক, এবার দেখো এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত। তাহলে এখন বলছে বরুণের আয় অরুণের থেকে কত কম, 3 টাকা কম। আমরা দেখতেই পাচ্ছি 3 টাকা কম, কিন্তু তুলনাটা কার সাথে করতে বলেছে, অরুণের থেকে কত কম। তাহলে অরুণের সাথে তুলনা করতে বলেছে, অরুণের সাথে তুলনা করব 3/13 মাল্টিপ্লাই বাই 100, কারণ ফ্র্যাকশনের সাথে 100 গুণ করলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাই। ঠিক, তাহলে এইটাকে দেখো এই নিচে যে 13 এসেছে, আমরা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যে ফ্র্যাকশনগুলো এতক্ষণ পেয়েছি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হিসাব করা সম্ভব। কিন্তু দেখো নিচে মৌলিক সংখ্যা আছে 13, তাহলে এইটাকে আমি কি করে বের করব, 3/13 এইটাকে আমি ডিভাইড করবো। দেখো এটাকেও শর্টকাটে বের করা সম্ভব। এটাকে আমি যদি কিছু যায় না মানে ডেসিমেল দিয়ে একটা 0 নিলাম, 13 2 যা 26, 26 এর বদলে 4, ডেসিমেলের জন্য আরেকটা 0 পাবো, আবার দেবো 3 13 39। এইটা কিন্তু এরকম করতেই থাকতে হবে, আবার দশমিকের জন্য 0 নিলে যাবে না, আবার একটা 0 নিই। যাই হোক, আমার এত বেশি পয়েন্টের দরকার নেই বেশি, আমাদের বের করতে হবে যত তাড়াতাড়ি অ্যান্সার বেরোয় সেটাই আমাদের চেষ্টা করতে হবে। ঠিক, তাহলে দেখো পয়েন্ট দিয়ে এখানে ব্লা যাই বেরোয় না কেন, আমরা যদি এটাকে এই যে ফ্র্যাকশন মানে এটা বেরোলো, তাহলে এই 0.23 তারপরেও আরও আছে এরকম সংখ্যা, তার সাথে আমাকে 100কে গুণ করতে হতো, তারপরে তো পার্সেন্টেজটা বেরোবে। তাহলে দেখো গুণ করলে 100, 10 যদি গুণ করতাম ডেসিমেল 1 ঘর পেছনে বেরোতো। যদি এখান থেকে 100 গুণ করেছি মানে এ 2 ঘর পেছনে যাবে, মানে 23-এর পরে যাবে। তাহলে 23 পয়েন্ট সামথিং আসবে আমার। ঠিক, এটাই উত্তর। দেখো এই যে 23.07 আছে। আমরা ভাগ করলে আরও ভাগ করতে পারতাম, কিন্তু আমরা সময়ের অভাবে কি করব, এই যে প্রথমে 23 এসেছে, দেখো 23-এর আর কারোর কোনো অপশানে নেই, এমনই দেবে পরীক্ষায়। তো আমাদের এই উত্তরটা পেয়ে গেলাম খুব তাড়াতাড়ি। ঠিক, এই ট্রিক্সটা আমরা তখন কাজে লাগাবো যখন কোনো মৌলিক রাশি থাকবে হরে, আমরা ফ্র্যাকশনটাকে ভাঙাতে পারছি না, তখন আমরা এই ট্রিক্সটাই অ্যাপ্লাই করব। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। সুবিধাশীল নেক্সট অঙ্ক দেখো, বলছি চিনির মূল্য 20% বাড়লে খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে। তাই তো, এই অঙ্কগুলো খুব সুন্দর অঙ্ক। 20%, আগে আমরা দেখে নেব 20% মানে কত। 20% মানে আমরা সঙ্গে সঙ্গে মুখোমুখি করে নেব 1/5। ঠিক, তাহলে এখন বলছে এটা এখনকার প্রাইস, এটা হচ্ছে নিউ প্রাইস। ঠিক, তো এখন বলছে যদি চিনির মূল্য 20% বেড়েছে, মানে আগে 5 টাকা যদি থাকে, মানে আগে যদি 5 টাকা থাকতো, এখন দাম হচ্ছে কত, 5-এরই 20% মানে কত, 1। 5-এর 20% মানে 1। তাহলে 5 টাকা যদি থাকে, এখন বেড়েছে কত, 1 টাকা। তাহলে এখন নিউ প্রাইস কত, 6 টাকা। এটা হচ্ছে প্রাইসের পেয়ে গেলাম, প্রাইসের রেশিও পেয়ে গেছি। এইটাকে ব্যবহার যে কতটা তুমি ইউজ করেছো, সেই ইউজের ব্যবহার করতে গেলে, ব্যবহার রেশিও আনতে গেলে কী করতে হবে, এরই রেসিপ্রোকাল করে দেবো, মানে 6 আর এটা 5। মানে আগে 6 কেজি চিনি ব্যবহার করলে এখন আমি 5 কেজি চিনি ব্যবহার করি, এরকম একটা ব্যাপার। তাহলে কতটা কম করছি, 1 কম করছি ব্যবহার। আগে 6 এখন 5, তাহলে কততে আগে 6 ব্যবহার করতাম,
এখন 5 ব্যবহার করছি, তাহলে কতটা কম ব্যবহার করছি? 1 কেজি কম ব্যবহার করছি 6 কেজিতে। 100তে কত? 1/6 মানে আমরা জানি 16.23%। কারণ আমরা ফ্র্যাকশন থেকে পার্সেন্টকে কনভার্ট করতে গেলে এই যে একটা বেসিক ইউনিট এর মান আমরা জানি, তাহলে এটা হবে 16.23। জাস্ট 1/3 আছে, এটা 2/3 হবে। আশা করি বুঝতে পেরেছ। থ্যাংক ইউ। সুবিধ দাসের নেক্সট অঙ্ক, এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল। ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে? তাহলে দেখো, এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল। 20% মানে আমরা কি জানি? 20% আমরা ফ্র্যাকশন করলে পাবো কত? একদম ঠিক 1/5, তাই তো? এখানে যদি আমাদের এখনকার পেমেন্ট এটা, আর ধরো নিউ পেমেন্ট এটা, তো পেমেন্ট এখন কত টাকা পায়? 5 টাকা। তো এখন ও 20% বৃদ্ধি, 5 টাকার 20% মানে কত? আমাদের এই 1 টাকা বৃদ্ধি পেল, তাহলে হলো কত? 6 টাকা, তাই তো? তাহলে কত টাকা বৃদ্ধি পেল? বেতন বৃদ্ধি পেয়েছে 1 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে কমাতে হবে কত? 1 টাকায় কমাতে হবে। পূর্বের বেতন পেতে গেলে 1 টাকা কমাতে হবে, কিন্তু শতকরা কত কমাতে হবে সেটার জন্য দেখো 1 টাকা কমাতে হবে। কত টাকার উপরে ভিত্তি করে? এবার 6 টাকার উপরে ভিত্তি করে আমাকে 1 টাকা কমাতে হবে। তাহলে 100 টাকায় কত বের করলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। দেখো 1/6 ইন্টু 100 মানে 1/6 মানে কত পার্সেন্ট? আমরা এক দাগের যে অঙ্কগুলো করেছিলাম তাতে কিন্তু স্পষ্টই আমরা সবকিছু ফ্র্যাকশন কেমনভাবে কনভার্ট করতে হয় সবকিছু আমরা দেখেছিলাম, এবং ওই এক দাগের ওইগুলো আমার মনে হয় ভালো করে প্র্যাকটিস করলে তোমরাও অবশ্যই পাবে। তাহলে 1/6 মানে 16/2/3%। ফ্র্যাকশনের এই অঙ্কগুলো খুবই সহজ, কিন্তু ব্যাপার হচ্ছে কে কত কম সময় এই ফ্র্যাকশনের অঙ্কগুলো কমপ্লিট করছে, সেটাই সব থেকে বড় ব্যাপার। তাহলে আশা রাখবো যে তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং এগুলো মুখোমুখিই করবে। থ্যাংক ইউ। 15 দাগের নেক্সট অঙ্ক, সুবিধ দাসের কি বলছে? এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে গেল ও পরে 20% কমে গেল, মোটের উপরে তার কত পরিবর্তন হবে? এই অঙ্ক অনেকে অনেক রকম ভাবে করে। দেখো, নর্মাল যদি আমি ফিজিক্যালি করতে চাই তাহলে আমি কি করে করব? প্রথম যদি ওই ব্যক্তির 100 টাকা বেতন হয়, এর কি হয়েছে? এর 20% বেড়ে গেছে। 100তে 20% মানে কত? 120, মানে 100-র উপরে 20% আমার বেড়ে গেছে। তাহলে 100তে 20 টাকা বেড়ে গেছে 20% মানে, তাহলে 120 টাকা হয়েছে। এর উপরে আবার বলছে 20% কমে গেছে, তাহলে এর 20% কমলো কত টাকা? তাহলে 120 মাল্টিপ্লাই বাই 80%, 20% কমে যাওয়া মানে কমে কত হবে? 80/100 দিয়ে মাল্টিপ্লাই করবো। যদি লাভ হতো তাহলে একেবারে লাভ হয়ে মোট কত টাকা হতো সেটা বের করতে গেলে, মানে বেড়ে গেলে 20% বেড়ে গেলে তাহলে কত টাকা ধরতাম? 120/100। যেহেতু কমে গেছে 20%, তাহলে 80/100। কেন করবো আমরা পরে দেখে নেবো, তার আগে এটা করে নিই। তাহলে আমার কত হলো? 0 কাটবো, একটা শূন্য কাটবো, 8/12 96 টাকা। তাহলে মোটের উপরে কত টাকা কমলো? আগে 100 ছিল, এখন হয়েছে কত? 96 টাকা। তাহলে কমে গেছে মোটের উপরে 4% আরো কমে গেছে। ঠিক, এইটাকে আমরা কেন দেখো 80 দিয়ে গুণ করলাম? ধরো 120কে আমার যতটা কমেছে, মানে 20% যদি আমি গুণ করতাম, ঠিক কতটুকু কমতো সেটা বেরোতো। দেখো 24 বেরোতো। 24 মানে কমেছে, তাহলে কমে হয়েছে কত কি করে বের করবো? 120 থেকে বাদ দিতে হবে। আগে ছিল 120 টাকা, তার থেকে 24 টাকা কমেছে, দেখো তাহলে 96 টাকা বেরোতো। এই কারণের জন্য আমি 80/100 দিয়ে গুণ করলে ডাইরেক্ট 96 এসেছে। তারও একটা ফিজিক্যাল মেথড আছে, দেখো কেন আমরা করি। কারণ প্রথমে আমার 120 টাকা থেকে বাদ দিতে হবে কত? 120 টাকার উপরে যত টাকা কমেছে, তাই না? 20% কমেছে, তাহলে আমরা কাটাকাটি করবো 1 2 1 2 বার 2 24, এরকমও করতে পারি। তো মানে যে কারণটা যেহেতু আমি দেখাচ্ছি, কাটাকাটি করবো না আমরা। কাটাকাটি না করে কেন আমি 80 করছি সেটা দেখাই। ঠিক, তাহলে ধরো 120 মাইনাস 120 গুণ কত করতে হবে আমাকে? 20% কমাতে, 20/100। এখান থেকে যদি 120 কমন নিতাম তাহলে কত হতো? 1 মাইনাস, এখানে 120 কমন নিয়েছি, তাহলে পড়ে থাকতো শুধু 20/100। ঠিক, তারপরে দেখো 120, এখানে যদি 100 লসাগু হয় তাহলে কত হচ্ছে? এই 101কে 100 মাইনাস 100 মিলে গেলে উপরে যা থাকবে তাই বসে 20, তাহলে কত হচ্ছে? দেখো
সেই 120 গুণ 100 থেকে 20 বাদ দাও 80/100, সেই 80 এসেছে তো। মানে 80টা কিভাবে আসে আমি সেটা দেখালাম। ঠিক, এর আরও রুল আছে, আমরা রুলের মাধ্যমে করতে আমি অভ্যস্ত নই, তোমাদেরকে বারণ করবো, কারণ পরীক্ষার সময় মনে নাও পড়তে পারে। কিন্তু যেগুলো একটু শর্টকাট টাইপসের সেগুলো একটু করে নেওয়া যেতেই পারে। যেরকম দেখো, প্রথমে 20% বাড়লো, এই কতটা কমছে কতটা বাড়ছে সে যে কোনো পার্সেন্টে হোক না কেন, এটাই সূত্র, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই/100। এটা আমরা কম বেশি সবাই জানি। তো আমরা মনে হয় ফিজিক্যালি করলেই ভালো, কারণ অনেক অঙ্ক এরকম সূত্রে আসে না, তখন ওইভাবে ছাড়া ক্র্যাক করতে পারি না আমরা। তাহলে প্রথমটা লাভ মানে বেড়েছে, তাহলে 20 প্লাস দেবো, তারপরটা কমেছে তাই 20 মাইনাস দেবো। ঠিক, তারপরে দেখো অটোমেটিকলি এখানে কি হবে, একটা প্লাস একটা মাইনাস বসবে, একটা প্লাস 20 গুণ একটা মাইনাস 20/100। তাহলে কাটাকাটি করবো, 0 0 কাট আউট করলাম, তাহলে এখানে কি হবে, এখানে কিন্তু প্লাস, তাহলে 0 এই 20 মাইনাস মাইনাসে কেটে গেল। এটাকে আমরা করতে পারি, দেখো 2 2 4 -4, তাহলে আমার 4% হ্রাস হলো। অথবা আমরা যদি শুধু xy/100ও করি তাহলে বেরিয়ে যাবে। আর মনে রাখতে হবে এটাই, প্রথমবার বেড়ে তারপরে যদি কমে, একবার বাড়লে একবার কমলে সবসময় হ্রাসই হয়। তাহলে কত হবে, xy মানে 20 × 20/100 -4% হ্রাস। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। সুবিধাশের নেক্সট অঙ্ক বলছে, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন। তার 10% আয় তার 10% কমলেও যদি তার সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে তার শতকরা খরচ কত কমবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো, আমরা 10% মানে জানি কত, 1/10। এখন ফ্র্যাকশনগুলো পার্সেন্ট দেখলেই সঙ্গে সঙ্গে যেন ফ্র্যাকশনগুলো মনে আসে। আমরা খুব সুন্দর করে প্র্যাকটিস করব, এক দাগে এগুলো সব দেখানো আছে, অবশ্যই তোমরা দেখবে। তাহলে 10 টাকার 10% মানে কিন্তু 1 পেয়ে গেছে। তাহলে এখন ওদের ইনকাম, আগে যদি ইনকাম, এটা ওর সেভিংস, আর যতটা সে এক্সপেন্ড করে এখানে লিখব। তাহলে ওর ইনকাম বলছে, যদি আমি 10 টাকা ধরি ওর ইনকাম, তার 10% মানে কত, 10-এর 10% মানে কত, 1। 10-এর 10% মানে 1 টাকা ও সেভিংস করে। তাহলে 10 টাকার মধ্যে যদি 1 টাকা সেভিংস করে, এদের দুটো ডিফারেন্স কত, তাহলে ও 9 টাকা এক্সপেন্ড করে, অন্য কাজে খরচা করে। সেভিংস তো ওর হয় 1 টাকা, 10 টাকা ইনকাম, 1 টাকা সেভিংস, তাহলে খরচা হয় কত, 9 টাকা। ঠিক সেই রকমভাবে ওর বলেছে নাকি ইনকামও 10% কমে গেছে। ইনকাম 10% কমলে কত হবে, 10 টাকায় ওর কত টাকা কমে, 10-এর 10% মানে কত, 1 টাকা কমে। তাহলে 10% যদি ইনকাম কমে যায়, 1 টাকা কমলে এখন 9 টাকা ইনকাম, কিন্তু সেভিংসও সেম থাকে। ঠিক, তাহলে এদের দুজন ডিফারেন্স কত, যা ইনকাম তার থেকে যদি আমি সঞ্চয় বাদ দিই, আমার খরচ কত সেটা পড়ে থাকবে। এবার বলছে, আগে খরচা হতো তোমার 9 টাকায়, এখন হচ্ছে কত, কত টাকা কমেছে, 1 টাকা কমেছে, তাই না? এখন 1 টাকা কমেছে, কত টাকায়, 9 টাকায়। এবারে 100 টাকায় মানে পার্সেন্ট কত সেটা বের করতে বলেছে। তাহলে এটাই পার্সেন্ট। দেখো, আমরা 1/9 মানে মুখে মুখে বলবো কত পার্সেন্ট, কারণ আমরা খুব সুন্দর করে ফ্র্যাকশন থেকে কি করে পার্সেন্ট কনভার্ট করতে হয় সেগুলো প্র্যাকটিস করেছি। 1/9 মানে কত, 11.1/9%। তোমরা ওই পার্সেন্টেজের অঙ্ক করার সময় অবশ্যই এই চার্টটা পাশে রাখবে, তাহলে তোমাদের করতে করতে মুখস্থ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। নেক্সট অঙ্ক 17 দাগ বলছে, কেরোসিনের তেলের মূল্য পরপর দুবার, একবার 20% ও 30% বৃদ্ধি হলে মোটের উপর শতকরা কত বৃদ্ধি। আমরা সূত্র প্রয়োগ করেও বের করে নিতে পারি ঝটাপট, কিন্তু আমরা চেষ্টা করব, এখন আমরা প্র্যাকটিস করছি অঙ্ক, তো ফিজিক্যালি কত রকমভাবে করতে হয় সেইভাবেই করব। প্রথমে কেরোসিনের তেলের মূল্য প্রথমে 100 টাকা ছিল, প্রথমে আমাদের 20% বৃদ্ধি পেয়েছে। 20% মানে কি, 100-তে 20% মানে 120 টাকা হয়েছে, 100 টাকায় 20 টাকা বৃদ্ধি হলো, তার মানে 120 টাকা হবে। এবারে 120-র 30% কত টাকা বৃদ্ধি হলো, আমরা মুখে মুখে করে নেব। 100 টাকায় 20 টাকা, 30% মানে বৃদ্ধি মানে কত টাকা বৃদ্ধি। দেখো, 100 টাকায় 30 টাকা বাড়ছে, তাহলে এখানে 120 আছে, তাহলে 120-তে বাড়বে কত, 30। 120-তে বাড়বে প্রথমে 30, আর কত বাড়বে, এখনো পড়ে রয়েছে 20,
এখানে 100তে যদি 30 বাড়ে, এর উভয় পক্ষে যদি 10 দিয়ে ভাগ করি, 10-এ বাড়বে কত? 3। তাহলে 20-তে বাড়বে কত? এখানেও 2 দিয়ে গুণ করবো, এখানেও 2 দিয়ে গুণ করবো। এগুলো আমরা ফিজিক্যালি করছি বলে সময় লাগছে, কিন্তু আমরা এগুলো মুখে মুখে করবো, সেকেন্ড অফ ফ্রিকশন আমাদের হয়ে যাবে। তাহলে বৃদ্ধি পাবে কত? 36 টাকা। তাহলে 120 টাকায় 36 টাকা বৃদ্ধি পেলে আমার হবে কত দাম এখন? 156 টাকা, ঠিক তাই তো? তাহলে বৃদ্ধি পেল কত মোটের উপরে? মোটের উপরে আমার বৃদ্ধি পেল 56। তাহলে এই 56% উত্তর। কেন আমরা এই পার্সেন্টেজগুলো প্র্যাকটিস করব? পার্সেন্টেজ ফ্যাক্টরগুলো এইগুলো দিয়ে, ছোট ছোট অঙ্ক দিয়ে যদি আমরা প্র্যাকটিস করি, বড় অঙ্কগুলো কিন্তু আমরা মুখে মুখে পার্সেন্টেজের এগুলো করতে পারবো, ঠিক। আর যদি সূত্র প্রয়োগ করে করতে হয়, পরপর 2% বেড়েছে মানে কত? প্রথমে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে প্রথমে 20। এখন সূত্র দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু এইগুলোই পরে আমাদের বিপদে ফেলবে, ঠিক আছে। এক্স ওয়াই কত? 20 ইন্টু 30 ডিভাইডেড বাই 100। তাহলে 3 দুগুণ 6, এদিকের 50 আর ওদিকের 6, তাহলে 56%, ঠিক। তো আশা করবো তোমরা প্রথম যখন এখন প্র্যাকটিস করছো, তোমরা এই ফিজিক্যাল মেথডেই করবে, তাহলে তোমরা পার্সেন্টেজগুলো ভাঙাতেও ওই প্র্যাকটিসের সুযোগটা তোমরা পাবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ। দেখো ছোট বন্ধুরা, এবার আমরা পরের অঙ্কটা করে নেবো, 18 দাগের অঙ্কটা। সে একই ধরনেরই অঙ্ক। দেখো, পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও 10% হ্রাস পেল। যখনই 20% বৃদ্ধি, একটা বৃদ্ধি পাবে একটা হ্রাস পাবে, প্রথমটাকে আমরা 20 ধরে নেব, আর যেটা হ্রাস পাবে সেটা ওয়াই ইকুয়াল টু মাইনাস দিয়ে ধরে নেব, যেটা হ্রাস পাবে। সূত্রটা কি জানি আমরা? এক্স প্লাস, এটা হচ্ছে আলটিমেট পার্সেন্টেজ, ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এটা হচ্ছে আমাদের আলটিমেট সূত্র পার্সেন্টেজের। মানে যত রকম পার্সেন্টেজ দেওয়া থাকুক না কেন, 2 রকমের, তখন আমরা এই সূত্রটা কাজে লাগাবো। এবার দেখো, এক্স এর জায়গায় পাতাবো 20 আর ওয়াই এর জায়গায় -10, তো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। এখানে প্লাস দিলাম, কিন্তু উপরে তার জন্য কি দিতে হবে? 20 ইন্টু -10, তাই না, বাই 100। এবার দেখো, এগুলো কিন্তু আমাদের মুখে মুখেই তোমরা উত্তর করতে পারবে। 10 থেকে 20 বাদ দাও, কত হবে? 10। আর এখান থেকে যেহেতু প্লাস মাইনাস আছে, এই দুটো শূন্য কাট আউট হয়ে যাবে, তো 2 একে 2, -2, 2 এর থেকে 10 থেকে 2 বাদ দিলে 8। তা যেহেতু প্লাসে উত্তর বেরিয়েছে, তো আমাদের 8% বৃদ্ধি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো ছোট্ট বন্ধুরা, পরের অঙ্কটাই আমরা চলে এসেছি। তো 19 দাগের অঙ্কটা কি দিয়েছে দেখে নেবো। একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% ও 10% হ্রাস পেয়েছে। মোট হ্রাসের হার কত? তো দুটোই হ্রাস পেয়েছে, মাইনাস, তাহলে দুটোই মাইনাস দিয়ে ইন্ডিকেট করবো। একটা এক্স ও -40 আর ওয়াই হয়ে যাবে -10, যেহেতু দুটোই হ্রাস পেয়েছে। দেখো, এখানে তোমরা দুটোই মাইনাস বলে যে মাইনাস না দিয়ে অঙ্ক করবে, তখন কিন্তু ভুল চলে আসবে, ঠিক। তো আমাদেরকে যখন যেটা বলবে সেটা দিয়েই করতে হবে। তাহলে সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ওয়াই বাই 100। এটা হচ্ছে আলটিমেট পার্সেন্টেজের সূত্র। তো দেখো, এখানে এক্স এর মান -40, ওয়াই এর মান কত? -10, আর এখানে প্লাস। এক্স এর জায়গায় বসাবো -40 আর ইন্টু -10 বাই 100। 100 এর দুটো জিরো, এই জিরো কাট আউট হয়ে যাবে, একটা এর সাথে একটা এর সাথে। তাহলে এখানে কত হলো? দেখো, দুটো যদি একই চিহ্ন থাকে তাহলে আমাদের যোগ করতে হয়, কিন্তু চিহ্ন যা আছে তাই বসাতে হবে। মাইনাস, তাহলে 50, বড়টার আগে যে চিহ্ন সেই চিহ্ন বসালেই হবে। আবার দেখো, এখানে এরও মাইনাস, এরও মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 4 1 যা 4। এখান থেকে -50 থেকে 4 বাদ দাও, কত হবে? 46। কিন্তু চিহ্ন কার বসাবো? বড়টার চিহ্ন, এই যে মাইনাস। তাহলে -46 হলো, তাহলে 46% হলো আমাদের হ্রাস, তাই না? আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো ছোট বন্ধুরা, আমরা পরের অঙ্কতে চলে এসেছি। এবার দেখো কি বলেছে। পরীক্ষায় পাস নম্বর 36%। এক ছাত্র 190 পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো। তাহলে পরীক্ষায় মোট নম্বর কত, আমাদের সেটা বের করতে হবে। দেখো, এই সমস্ত অঙ্কগুলোতে পার্সেন্টেজের মধ্যেই সব উত্তর লুকিয়ে থাকে, ঠিক আছে। দেখো, আমরা কি করে নিই অঙ্কটা। এই যে 36%, আমাদেরকে সঙ্গে সঙ্গে মাথায় আনতে হবে এটা কার মাল্টিপল। দেখো, এটা 4-এর গুণিতক, অর্থাৎ 4-এর ঘরের নামতাই পাওয়া যায়। 4 নং 36। 4% মানে আমরা কত জানি? একদম ঠিক, 1/25। 4% মানে 1/25। কিন্তু এখানে তো 4 নং আছে, 9 গুণ আছে, তার জন্য আমরা উপরেও 9 গুণ করে দেবো। তাহলে আমরা এটা বলতে পারি
9/25। এটা কিন্তু সেকেন্ড অফ ফ্র্যাকশন আমাদের করতে হবে যদি আমাদের ওই পার্সেন্টেজের চারটা মুখস্থ থাকে। আমি 1 নম্বর দাগের অঙ্কে সমস্ত কিছু বলে দিয়েছি, তো তোমরা ওটা দেখবে। আশা করি তোমরা সমস্ত কিছু এইগুলো মুখে মুখেই পারবে। তো দেখো, আমি বলেছি পার্সেন্টেজ মানে কি, পার্সেন্টেজের এই যে নিচেরটা এটা হচ্ছে টোটাল নাম্বার ইন্ডিকেট করে। মানে তুমি বলতে পারো এই যে 36, 25-এর 36% মানে কত, 9। তাহলে পরীক্ষায় যদি মোট নাম্বার 25 হতো, তার 36% হতো 9, তাই না? এবারে এক ছাত্র কি করেছে, 190 পেয়েছে, কিন্তু তবু সে ফেল করেছে কত নম্বরের জন্য, 35 নম্বরের জন্য। তাহলে 35 নম্বরের সাথে যদি যোগ করে দেওয়া হয়, তাহলে আলটিমেট পাস নাম্বার কত সেটা আমরা পেয়ে যাচ্ছি, তাই না? এই যে 225, এই 225 কিন্তু আমাদের পাস নাম্বার। তাহলে এই 9 নাম্বারটাই ইন্ডিকেট করছে 225-কে। আমাদের এই 9 ইউনিট সমান সমান বলতে পারি কত না, 225। এখান থেকে আমাদের 1 ইউনিটের মান বের করতে হবে। তার মানে 9 দিয়ে ভাগ করতে হবে। 9 দিয়ে ভাগ করবো, 9 দুগুণ 18, 18 আর 4 22, তাহলে 45 হলো, 5 নং 45 হলো কত, 25। তাহলে আমার এখানে 1 ইউনিটের ভ্যালু কিন্তু, 1 ইউনিটের ভ্যালু কত না, 25। এবার তুমি যার সাথেই 25 গুণ করবে, অ্যাকচুয়াল উত্তর বেরিয়ে আসবে। দেখো, আমাদের টোটাল নাম্বার বলেছিলাম এইটা। পরীক্ষায় নম্বর আমরা কেমন ভাবে লিখি, নিচে টোটাল নাম্বার লিখি, 25-এর মধ্যে 9 পেয়েছে মানে এরকম ভাবে লিখবো তো। তাহলে এর সাথে আমি 25 মাল্টিপল করে দেবো। এই 1 ইউনিটের ভ্যালু বের করে তারপরে সেটা তুমি যার সাথে গুণ করবে তার অ্যাকচুয়াল ভ্যালু বেরিয়ে আসবে। দেখো, 25 কত হবে, 625। এখানে আমি একটা গুণের শর্টকাট নিয়ম তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি। দেখো, এই যে 5 তো 5 কত, 25। আর এখানে দেখো 2 এর পরের সংখ্যা কত, 3। এই 2 এর পরের সংখ্যা থেকে গুণ করতে হবে, 3 দুগুণ 6, 625। যে কোনো নম্বরে তোমরা অ্যাড করো। দেখো, 35 গুণ 35। দেখো, 5 কত, 25। এখানে দেখো 3 এর পরের নাম্বার কি, 4। 4 দিয়ে গুণ করো, 3 4 12। এই দেখো 12 25, তোমরা করে দেখো, এটাই হবে। ধরো 45, তাহলে 5 কত, 25, পেছনে বসিয়ে দেবো। আর এর পরের সংখ্যা কত, 4 এর পরের সংখ্যা 5, 4 5 20। এইগুলো করলে কি তোমাদের সময় বাঁচাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের উত্তর তাহলে 625, অপশন এ। দেখো, পরের অঙ্কটায় চলে এসেছি। তো কি বলছে, পরীক্ষায় পাস নম্বর 30%, মানে 30% পেলেই পাস। এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, অর্থাৎ 85 নম্বর সে পেয়েছে, তো 10 নম্বর সে এক্সট্রা পেয়েছে 5 নম্বর থেকেও, মানে 75-এ পাস, আমরা বুঝতেই পারছি। তো পরীক্ষায় মোট নম্বর কত, একই রকম ভাবে অঙ্কটা করে নেব। দেখো, এর মধ্যে পার্সেন্টেজের মধ্যেই অঙ্কটা লুকিয়ে আছে। 30% মানে কি, আমরা জানি 3/10 ফ্র্যাকশনে। তাহলে এই 10 নাম্বারটা টোটাল নাম্বার ইন্ডিকেট করছে, আর 3 নাম্বারটা ওর পরীক্ষায় 5 নাম্বার ইন্ডিকেট করছে, ঠিক? তো এক ছাত্রে 85 পেয়েও দেখা যাচ্ছে সে 10 নাম্বার এক্সট্রা পেয়েছে। তার মানে কি, সে 5 নাম্বার কত আমাদের, নিশ্চয়ই 75। তাহলে এই যে 3 ইউনিট, এই 3 ইউনিটটা ইন্ডিকেট করছে কত, এই 75 নাম্বারকে। আমাদের এখান থেকে 1 ইউনিটের মান বের করতে হবে। আর এটা বের করতে পারলেই আমরা সমস্ত অঙ্ক বের করে ফেলতে পারবো উত্তর। 1 ইউনিট মানে 3 দিয়ে ভাগ করবো, 3 25 75, তাই না? তাহলে এই 25 হচ্ছে 1 ইউনিটের ভ্যালু। তাহলে আমাদের 1 ইউনিট সমান সমান কত বেরোলো, 25। এবার তুমি দেখো, টোটাল নাম্বার কত তোমার, 10। তো তুমি 10-এর সাথে মাল্টিপল করো 25-কে, তোমার অ্যাকচুয়াল উত্তর বেরিয়ে যাবে 250। এটা হচ্ছে আমাদের টোটাল নাম্বার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, 22 দাগের অঙ্কটা কি বলছে দেখে নেওয়া যাক। বলছে একটি এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পাওয়ায় যাত্রীর সংখ্যা 20% কমে গেল, তার আয় কত বাড়বে বা কমবে। আলটিমেট পার্সেন্টেজ বের করতে বলেছে। সেই একই সূত্র আমরা কাজে লাগাবো। তাহলে এক্স এর মান ধরবো 20, আর যেহেতু ওয়াই কমে গেছে তাহলে -20 ধরবো, ঠিক? এর আলটিমেট পার্সেন্টেজ বের করার সূত্র কি, আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস XY/100, ঠিক? এটা করলে আমার আলটিমেট পার্সেন্টেজ কত সেটা বেরিয়ে আসবে। তো প্রথমে এক্স এর মান 20 বসালাম, ওয়াই এর মান বসাবো -20, প্লাস এক্স এর জায়গায় বসাবো +20, ওয়াই এর জায়গায় বসাবো -20/100। এই 100 দিয়ে এই দুটো জিরো দিয়ে এই দুটো জিরো কাট আউট হলো। আর এখান থেকে তো 20 প্লাস আর একটা মাইনাস আছে বলে কাট আউট হয়ে গেল। পড়ে রইল কি, উপরে 2 আর একটা 2। তাহলে 2 দুগুণ 4, কিন্তু মাইনাস আছে বলে -4। তাহলে -4% কমবে। তাহলে -4% হবে আমাদের উত্তর। আমরা পরবর্তী অঙ্কে যাব। দেখো ছোট বন্ধুরা, পরবর্তী অঙ্কটা আমরা করে নেব। আস্তে আস্তে একটু হার্ড লেভেলের দিকে যাচ্ছি আমরা, কিন্তু এই অঙ্কটাও খুবই সোজা।
কোনো আগে যেরকম এক কথায় উত্তর বেরিয়ে যাচ্ছিল, এটা একটু ক্যালকুলেশন, আর কিছুই নয়। কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে, 30% গণিতে ফেল করেছে, তো উভয় বিষয়ে 15% নাকি ফেল করেছে। তাহলে শতকরা কত বিষয়ে উভয় বিষয়ে পাস করেছে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো, এরকম অঙ্ক দিলে পাজল হওয়ার কোনো দরকার নেই। এই যে ইংলিশে আমরা আগে লিখে নেবো, ইংলিশে কত পার্সেন্ট ফেল করেছে, 40% ফেল করেছে, ঠিক। এবার ম্যাথে ম্যাথে ফেল করেছে কত, 30%। কিন্তু এর মধ্যে আবার উভয় বিষয় আছে, মানে বোথ সাবজেক্ট ফেল করেছে কত, 15%। মানে এই বোথ সাবজেক্টের মধ্যে যারা আছে তারা কিন্তু এই শুধু ম্যাথ বা শুধু ইংলিশের মধ্যেও রয়েছে এদের সংখ্যাটা। তার জন্য আমরা কি করব, এর থেকে যদি 15% আমরা বাদ দিয়ে দিই, শুধু ইংলিশে কত পার্সেন্ট পাস করেছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে হলো কত, 25%। এই 25% মানে শুধু ইংলিশে ফেল করেছে। আর এই ম্যাথের মধ্যে বোথ সাবজেক্টেও যারা আছে এর মধ্যেও তারা আছে, তো এর থেকে যদি বোথ সাবজেক্ট বাদ দিয়ে দিই, শুধু ম্যাথে ফেল করেছে আর অন্য সাবজেক্টে ফেল করেনি, সেরকম সংখ্যা কত, 15%। শুধু ম্যাথে ফেল করেছে, আর বোথ সাবজেক্ট এখানে তো মিশে দেওয়াই আছে 15%। তার মানে এদের তিনটেকে যদি অ্যাড করি, আমাদের এই যে ইংলিশে যারা ম্যাথে ছিল তারা, আর যারা উভয় বিষয়ে ফেল করেছে, এবার হচ্ছে অ্যাকচুয়াল পার্সেন্টেজ বেরোবে কারা ফেল করেছে, কত সংখ্যক ফেল করেছে। তাহলে এদিকের 25, এদিকের 15, আর এদিকের 15, এই টোটাল পার্সেন্টেজ বেরোবে যারা কিনা ফেল করেছে। তাহলে দেখো এখানে কত, 55%। 55% কিন্তু এই সবাই ফেল করেছে। তাহলে পাস করেছে কত, 100%-এর মধ্যে 50% বাদ দাও, তাহলে কত, 45। এই 45% অনলি পাস করেছে, ঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো 24 দাগের অঙ্কটা আমরা দেখে নেবো। একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করেছে, আর এদিকে 70% ছাত্র হিন্দিতে পাস করেছে, আর উভয় বিষয়ে 40% পাস করেছে, উভয় বিষয়ে। তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো, ইংলিশে কত পাস করেছে, 60%। এগুলো কিন্তু আমাদের মুখে মুখে হিসাব হয়ে যাবে। আবার হিন্দিতে পাস করেছে কত, 70%। আর বোথ সাবজেক্টে পাস করেছে কতজন, 40%, তাই না। এবার দেখো, শুধু ইংলিশে পাস করেছে বের করতে গেলে এই উভয় বিষয় এর থেকে বাদ দিতে হবে। তাহলে বাদ দাও, তাহলে এখানে কত হবে, 20%। এখান থেকে তুমি 40 বাদ দাও, তাহলে শুধু হিন্দিতে কত পার্সেন্ট বেরিয়ে যাবে, 30%। আর বোথ সাবজেক্টও রয়েছে, তাহলে এদিকের 20, এদিকের 30, আর এদিকের আমাদের রয়েছে 40। তাহলে মোট কত হলো, এদিকে 30, 20, 50 আর 40, 90%। তাহলে এদেরকে অ্যাড করলাম, মানে কি এই 90% লোক পাস করেছে, তাই না। 90% ছাত্র পাস করেছে। তাহলে ফেল করেছে কতজন, 100 জনের মধ্যে 90 জন পাস করলে ফেল করেছে 10%। এইগুলো কিন্তু আমাদের মুখে মুখে অ্যান্সার করতে হবে। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। দেখো বন্ধুরা, আমরা পরবর্তী অঙ্কটা করে নেব। 25 দাগে অঙ্কটা বলেছে, এক শহরের জনসংখ্যা নাকি 184 এত লোক সংখ্যা ছিল। প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে। তো দেখো, ওই পার্সেন্টেজের অঙ্কে পার্সেন্টেজের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম উত্তর লুকিয়ে থাকে। 10% মানে আমরা কি জানি, 1/10। তার মানে এবছর যদি 10টা লোক থাকে, পরের বছর কত হয়ে যাচ্ছে, একটা বেশি হয়ে যাচ্ছে, তাই না। তাহলে এবছর যদি 10 থাকে, তাহলে পরের বছর লোক সংখ্যা হবে কত, 11, তাই না। প্রথম বছর এটা, দ্বিতীয় বছর কত, একই। 10টা লোক থাকলে সে আবার 11 হয়ে যাবে। এবার সে মোট লোক সংখ্যা কত, এই 1 লাখ যত দেওয়া আছে সেটা, 18, 1, 2, 3, 4, তাই না। এই লোক সংখ্যা কিন্তু আলটিমেট বেরোবে। তাহলে আমাদের মোট যা লোক সংখ্যা তার সাথে আলটিমেট প্রথম বছরে কত হচ্ছে আর দ্বিতীয় বছরে কত হচ্ছে সেটা গুণ করলেই অটোমেটিকলি আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। এবার এই 0, 0 কাট আউট করলাম, এখান থেকে 0, 0 কাট আউট হয়ে গেল, তাই না। এবার 11 উপরে 121 আর 18, তাহলে ধরো এখানে গুণ করে নেবো 121 আর 18। 18 কে 18 8, হাতে থাকবে 1, 18 দুগুণ 36, এটাকে 37 7, হাতে 3, 18 কে 18 3, 21। আর এখানে পিছনে দুটো শূন্য ছিল। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 217800। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রথমে আমাদের পার্সেন্টেজের থেকে কি করে বের করে নিতে হবে অঙ্কটা, আমাদের সেই ধারণাটা আগে ক্লিয়ার করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো বন্ধুরা, পরবর্তী অঙ্কে আমরা চলে এসেছি। একটি শহরের বর্তমান জনসংখ্যা কত, 7986।
প্রতি বছর 10% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এরকম 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? দেখো আগের যে অঙ্কটা আমরা করেছিলাম সেটা কিন্তু পরের জনসংখ্যা জিজ্ঞাসা করেছে, তাই না? আর এটা আগের জনসংখ্যা, কোনো ব্যাপার না, একদমই সোজা অঙ্ক, তোমরা আশা করি বুঝতে পারবে। দেখো 10% কথার অর্থ কি আমাদের আগে বের করতে হবে। 10% কথার অর্থ হলো আমাদের 1/10। তার মানে এই বছর যে যদি 10 জন লোক সংখ্যা থাকে, পরের বছর তার 10% বাড়বে, অর্থাৎ 1 বাড়বে। অর্থাৎ তাহলে আলটিমেট লোক সংখ্যা হবে কত? এবছর যদি 10 থাকে, তার পরের বছর হচ্ছে কত? 11, তাই না? এরকম 3 বার হয়েছে। কিন্তু এর আগে কি ছিল? যখনই বলবে এর রেসিপ্রোকাল দিয়ে আমরা গুণ করব, অর্থাৎ 7986, তাই না? 7986 ইন্টু, এটাকে উল্টে দেবো সব, 10/11 ইন্টু 10/11, 3 বছর তাই 3 বার করব। যে বছর বছর বলবে জাস্ট এরকম করব, 3 বছর আগে বেরিয়ে যাবে। যদি পরে বলতো তাহলে উল্টো দিয়ে গুণ করতাম, 11/10 দিয়ে গুণ করতাম, হয়ে যেত। এরকম কেন হয় আমি একটু আলোচনা করি। ধরো এবছর লোক সংখ্যা ছিল এক্স, তা 11/10% বলেছে বাড়বে। 10% বাড়া মানে আলটিমেট বাড়বে কত? 11/10 জন বাড়বে। তাহলে যদি সাপোজ লোক সংখ্যা থাকতো এখানে 100, তাহলে আমরা কিভাবে লিখতাম এটাকে? এক্স ইন্টু 100, আর এই যে এই ভগ্নাংশটা আমরা দেখছো, এটা যখন সমান সমানের এই পাশে যাবে না, এর রেসিপ্রোকাল হয়ে মাল্টিপল হবে, মানে অরণ্যক হয়ে যাবে 10/11, তবেই না এক্স এর মান বেরোতো। এটাও ঠিক তাই, এটাও ঠিক তাই, যে যেহেতু 10 বছর আগের কথা বলছে, মানে 3 বছর আগের কথা বলছে, তার জন্য এই প্রত্যেকটা ভগ্নাংশ দেখো আমি উল্টে দিয়েছি, তাই দিয়ে গুণ করবো। এবার দেখো 11 দিয়ে এটাকে কাট আউট করবো, 11 দিয়ে 7 11 যা 77, হাতে থাকে 2, 28, 2 দিয়ে দিলে 22, হাতে থাকে 6, 66, অর্থাৎ 6 11 যা 66। আবার 11 দিয়ে কাটবো, 11 6 যা 72, এই 66, আর এখানে আছে কত? 72, তাহলে হাতে থাকলো 6, আবার এখানে 66 হচ্ছে, তাহলে আবার 6 11 যা 66, আবার এটা দিয়ে কাটবো, 6 11 যা 66, তাহলে অ্যান্সার হলো কত? ওখানে 6 আর এখানে 3টে 10, 3টে 0 পড়ে থাকবে। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই মনে রাখবে যে যদি কিনা আগে চাই তাহলে এই ভগ্নাংশ যেটা আছে সেটা উল্টে দেবো, আর যদি পরে চাই তাহলে ওটা কিন্তু কিন্তু সোজাসুজি ভাবে গুণ, ঠিক আছে? দেখো ছোট বন্ধুরা, আমরা পরবর্তী অঙ্কটা করে নেব। 27 দাগেরটা কি বলছে? একটি গ্রন্থাগারে বইয়ের সংখ্যা, বইয়ের 40% হচ্ছে ইংরেজি, আর বাকি বইয়ের 40% হচ্ছে হিন্দি, এবং বাকি বই উড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা এত হয়, তবে মোট বইয়ের সংখ্যা কত বের করতে বলেছে। আমি মোট বই ধরে নিলাম 100 ইউনিট, 100 খানা বই আছে, তার মধ্যে 40% মানে 4/10, 4/10, তার মানে কত? এই যে কাট আউট হয়ে গেল 40 পিস বই। 40 পিস বই আমাদের ইংরেজি। এমনিতে 100তে 40% মানে বোঝাই যাচ্ছে 40টা হচ্ছে আমাদের ইংরেজি। তাহলে বাকি বই কত থাকলো? 60। বাকি বই আমাদের 60টা। এই বাকি বইয়ের 40%, 40 মানে 4/10, ঠিক আছে, বা 2/5। তুমি 4/10 দিয়ে যদি কাট আউট করো একে, 40%, এই 60-এর 40%, বাকি বইয়ের 40% কত বেরোচ্ছে? 10-এর 0, মানে এইগুলো হচ্ছে 60 ইন্টু 4/10, এভাবে কাট আউট করতে হবে। 4 ছক তাহলে কত? 24। এই 24টা হচ্ছে আমাদের হিন্দি বই, আর বাকি বই কত দরকার নেই, তবু যদি বলি 36টা, তাই না? তাহলে 60-র 4/10% মানে বা 40% মানে কত? 24টা বই। এই 24টা বই হিন্দি বই। আবার হিন্দি বইয়ের সংখ্যা আমাদের দিয়ে দিয়েছে, তাহলে এই 24 ইউনিট সমান সমান কত ইন্ডিকেট করছে? আমাদের 4800। এত আমাদের 1 ইউনিট সমান সমান বের করে নেব। 1 ইউনিট সমান সমান কত? তাহলে 4800 ডিভাইডেড বাই 24, কাট আউট করলে কত বেরোচ্ছে? 24 2 48 00। 1 ইউনিট সমান সমান আমাদের 200 ইউনিট। বই তো 100টা, তাহলে সাথে 200 মাল্টিপল করব, তাহলে কত হবে? 200, আর এই 100-এর জন্য 2টো শূন্য, তাহলে 20,000টা বই আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো ছোট বন্ধুরা, আমরা পরবর্তী অঙ্কে 28 দাগের অঙ্কে কি বলেছে? কোনো একটা দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেল, দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল, এর ফলে বিক্রয়ে কি প্রভাব পড়লো সেটা আমাদেরকে বের করতে হবে। সেই একই ধরনের অঙ্ক, তাহলে এক্স এর ভ্যালু আমরা ধরে নেব 15, এটা বৃদ্ধি পেয়েছে, আর ওয়াই এর ভ্যালু আমরা ধরে নেব কত না? -20, কারণ এটা কমে গেছে। তাহলে আলটিমেট কত পার্সেন্টেজ বেরোবে?
এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ওয়াই বাই 100। এই রুলে আমরা বসিয়ে দেবো, এখানে আলটিমেট পার্সেন্টেজ বেরোবে। তাহলে এখানে 15% বৃদ্ধি, আর ক্ষতি মানে 20% মানে -20 প্লাস, তাহলে এক্স এর ভ্যালু +15 আর ওয়াই এর ভ্যালু -20 বাই 100। এবার এটা আমরা কাট আউট করবো, 20 দিয়ে যদি কাট আউট করি তাহলে কত হবে, 5 20 100, 5 দিয়ে 15 কাটলাম 3, 3 5 যা 15। এখানে দেখো 15 থেকে 20 বাদ দাও -5, আর এখানে এর প্লাস আর এদিকে মাইনাস ছিল, -1 আর -3, তাহলে কত হলো -8। তাহলে 8% ওর ক্ষতি হবে। অপশন সি এটাই হলো উত্তর। এরকম ধরনের অঙ্ক আমরা আগেও করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো ছোট বন্ধুরা, পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব। একটা কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারে কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ কিন্তু আলটিমেট 4% বেড়ে গেল। তাহলে ওই পরিবারে কেরোসিনের ব্যবহার কি হারে কমানো হয়েছিল? দেখো এরকম অঙ্ক আমরা আগেও করেছি। আলটিমেট পার্সেন্টেজের অঙ্ক সূত্র আমরা জানি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, তাই না? এক্স ওয়াই বাই 100 এটা করলেই আলটিমেট পার্সেন্টেজ কত সেটা বেরিয়ে যায়। কিন্তু এখানে কত পার্সেন্ট কমানো হয়েছিল সেটা বলে দেয়নি, অথচ আলটিমেট পার্সেন্টেজটা বলে দিয়েছে। তো আমরা এই সূত্রে পাতিয়ে এটাই তো আলটিমেট পার্সেন্টেজ, এটাই আমার 4%। এখানে এক্স হচ্ছে আমার 30%, এক্স হচ্ছে আমার 30, কিন্তু ওয়াই এর ভ্যালু আমি জানি না, কিন্তু ওটা কমানো হয়েছিল সেটা বলে দিয়েছে। অর্থাৎ ওয়াই এর মান যে মাইনাসে হবে সেটা আমাদেরকে বের করতে হবে, তাই না? তাহলে এক্স এর পরিমাণ কত? আমাদের যে সূত্রটা আমরা জানি, এক্স আলটিমেট পার্সেন্টেজ বের করার, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটা আমরা আগে লিখে নিলাম। এটা সমান সমান আমার কত, 4%। এখানে এক্স কে না 30% বৃদ্ধি হয়েছিল, এটা 30 লিখে দিলাম, কিন্তু ওয়াই আমাকে মাইনাসে লিখতে হবে। প্লাস এখানে এক্স এর ভ্যালু 30, কিন্তু ওয়াই এর ভ্যালু যেহেতু কমানো হয়েছিল আমরা মাইনাসে ধরবো, মাইনাস ওয়াই বাই 100, ঠিক ইকুয়াল টু কত না 4%, অর্থাৎ 4। এবার দেখো এই 30টাকে আমরা ওপাশে নিয়ে যাব, এদিকে 30-এর মধ্যে 30-এর একটা জিরো, এর একটা জিরো কাটছে, তাহলে আমরা বলতে পারি মাইনাস ওয়াই, এর মাইনাস ছিল ওয়াই এর, আর 3 প্লাস, তাহলে -3y, সেই মাইনাসটা সামনে লিখে দেবো। হ্যাঁ, তাহলে 3y বাই 10 ইকুয়াল টু কত, 30 যেহেতু এপাশে আসলো তাহলে -30 হবে, ওপাশে প্লাস ছিল, কারণ সংখ্যার আগে তার চিহ্ন থাকে, এটা কিছু নেই মানে প্লাস, ওপাশে আসলে মাইনাস। এবার দেখো এই দুটোকে আমরা কি করবো, এখানে 10 যদি এলসিএম হয় তাহলে কি হবে, 10 দিয়ে y কে মাল্টিপল ডাইরেক্ট, -10y মাইনাস 10 মিলে গেল উপরে 3y, তাই না? ইকুয়াল টু কত, -26। এবার দেখো -10y আর -3y, তাহলে কত হবে, -13y বাই 10। আর এখানে কত ছিল আমাদের, -26, তাহলে ওয়াই পক্ষ থেকে মাইনাস মাইনাস অমিট হয়ে যাবে। আর এখানে যে 13/10 রয়েছে ওপাশে গিয়ে রেসিপ্রোকাল হয়ে ওর গুণ হয়ে যাবে, মানে ওর অনন্যক হয়ে গুণ হয়ে যাবে, তাহলে 10/13, তাই না? তাহলে 13 কাট আউট করলে কত হবে, 13 2 আর 26, তাহলে 2 আর 10 20। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এই যে 20% কমানো হয়েছিল না, তুমি এখানে ওর ক্যালকুলেশন করে দেখো, এখানে ছিল 30, 20% কমানো হয়ে গেছিল, ইন্টু 30 -20 ইন্টু -20 বাই 100, এই 100 এর 0 0 কেটে গেল, 3 2 6 -6, আর এখান থেকে করলে কত হবে, 10, আর এখানে কত মাইনাস, এদিকে কত, এদিকেও কত, প্লাস -3 2 6, তাহলে হলো কত আমাদের 16 4। আলটিমেট পার্সেন্টেজ হলো কত, 10 থেকে 6 বাদ দাও 4, এই দেখো আলটিমেট পার্সেন্টেজ আমাদের 4% বেরিয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো ছোট বন্ধুরা, পরবর্তী অঙ্কটা আমরা করে নেব। এখানে এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন এবং তার হাতে সঞ্চয় থাকে এত টাকা। তাহলে মোট তার বেতন কত ছিল সেটা আমাদের বের করতে হবে। দেখো অঙ্ক সোজা, কিন্তু ক্যালকুলেশনটা একটু অন্যরকম আসে, না হলে আর কি দেবে বলো, ক্যালকুলেশনের মাধ্যমেই তোমাদেরকে উত্তর বের করতে, মানে সময়টা আর কি বাড়াবে, চেষ্টা করো।
তো দেখো এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর, 5% মানে কি, 100 টাকায় 5 টাকা তিনি কর দিয়েছেন, তাহলে তার হাতে ছিল কত, 95 টাকা, তাই না? এই 95 টাকার মধ্যে বাকি টাকার 95% খরচ করেন। তার মানে আমরা জানি তার 95% যদি খরচ করেন, তাহলে 5% তিনি সঞ্চয় করেন। 95% অর্থাৎ 100-র মধ্যে 95 টাকা খরচ, তাহলে আর 5% বাকি আছে, সেটা তিনি সেভিংস করেন। তাহলে এর যদি 5% বের করি, তাহলে কত টাকা উনি সেভিংস করেন সেটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা বলতে পারি 5×5 = 25, হাতে 2, 5×9 = 45, 2 = 47। আর যেহেতু 100-র পেছনে দুটো শূন্য, পেছন দিক থেকে দুটোর পরে দশমিক বসিয়ে দাও, তাহলে 4.75 এত ইউনিট কিন্তু সে সেভিংস করে। তাহলে এত ইউনিট সমান সমান কত টাকা ইন্ডিকেট করছে আমাকে, এই 114 টাকা, তাই না? আমাকে 1 ইউনিট সমান সমান কত সেটা বের করে নিতে হবে। 1 ইউনিট সমান সমান বের করে নেবো, তাহলে 114 বাই কত না 4.75, পয়েন্টটাই নিচের পয়েন্ট তুলবো, তুললে কি উপরে 1 আর দুটো সংখ্যা থাকলে দুটো 0 দেবো। এবার আমরা কাটবো, এটাকে যদি 25 দিয়ে কাটি, 25 × 1 = 25, আর এদিকে 225, তাহলে 9×25 = 225, আর এদিকে 4×25 = 100। 19 দিয়ে কাটবো, 19 দিয়ে 6×19 = 114, তাহলে 4×6 কত, 24। এই 24 ইউনিট হচ্ছে 1 ইউনিটের ভ্যালু। এবার আমাকে বের করতে কি বলেছে, যা বের করতে বলুক এবার তার সাথে গুণ করে দেবো, উত্তর বেরিয়ে যাবে। তো টোটাল ইউনিট বের করতে বলেছে, তার টোটাল গুণ করে দেবো। তাহলে কত পার্সেন্ট কর যদি বলতো, তাহলে এর সাথে আমি 24 গুণ করে দিতাম। 4×5 = 20, হাতে 2, 5×5 = 10, আর 2 = 12, 120 টাকা সে কর জমা দিত। যা চাইবে এখন ওই 24 তার সাথে গুণ করলেই আলটিমেট আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে 24 গুণ করলে এখানে কত বেরোচ্ছে, 24। এই 24 কিন্তু আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো ছোট্ট বন্ধুরা, আমরা পরবর্তী অঙ্কটা দেখে নেব। এখানে বলেছে এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা, তাহলে পরপর 3 বছরই তার যথাক্রমে 10%, 20% ও 30% বৃদ্ধি হলে 3 বছর পর তার বেতন কত টাকা হবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো প্রথমে 10%, এগুলো কিন্তু আমাদের মুখে মুখে করতে হবে। তো আমি ফিজিক্যালি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 10% মানে 1/10, এটা আমাদের মাথায় রাখতে হবে, সঙ্গে সঙ্গে চলে আসবে। 20% মানে আমরা কত জানি, 1/5, এটা সঙ্গে সঙ্গে মাথায় চলে আসবে। আবার 30% মানে কত, 3/10, এটা আমরা লিখে নেব, তাই না? এগুলো আমরা করার সময় মুখে মুখে করবো, এখন আমি তোমার দেখানোর জন্য ফিজিক্যালি করছি। তো দেখো কোনো বছরে 10 টাকা হলে তার 10% বাড়ে, অর্থাৎ কত টাকা বাড়বে, 1 টাকা বাড়বে, অর্থাৎ হবে কত, হবে কত, 11/10। ঠিক, 5-এর 20% মানে 1 টাকা বাড়ে, তাহলে হবে কত আলটিমেট। দেখো বন্ধুরা, তাহলে 1 টাকা বাড়লে 6 টাকা হবে 5 টাকার মধ্যে। আবার কি 30% বাড়া, কোনো টাকার 30% বাড়ার অর্থ কি, 3 টাকা বেড়ে যাওয়া, অর্থাৎ কত আলটিমেট কত হবে, 13 টাকা হবে বেড়ে 10 টাকা থাকলে, এটাই তো। তো দেখো আমাদের টোটাল বেতন কত ছিল, 10,000 টাকা, তাহলে প্রথম বছরে বাড়বে কত, এগুলো আমরা মুখে মুখে করবো। 10% মুখে মুখে হিসেবে হয়ে যাবে 1/10, অর্থাৎ 11/10 হবে আলটিমেট উত্তর। ঠিক, আর 1/10 দিয়ে গুণ করলে কত টাকা বাড়বে শুধু সেটা বেরোতো, তাই না? আর আলটিমেট বের করতে ওই 11/10ই বের করতে হবে। তো তারপরে কত, 6/5, তারপরে কত আমাদের 13/10। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই 10 দিয়ে আর এই 10 দিয়ে কাটবো, দুটো শূন্য কাট আউট হবে। 5 দিয়ে কাটলাম, 100 পড়ে রয়েছে, 5×20 = 100। আর এখানে কত, 11×2 = 22, আর 6×3 = 78, তাহলে 78 আর 220 গুণ করতে হবে, তাই না? দেখো এইটা গুণ করার একটা শর্টকাট ট্রিক্স আমি তোমাদের শিখিয়ে দিই, আশা করি তোমাদের কাজে লাগবে। 78 আর 22 গুণ করবো, আর পেছনে একটা শূন্য গুণ করে দেবো। তো গুণ করার নিয়ম কি, প্রথমে এই দুটোকে গুণ করবো, 8×2 = 16, 6, হাতে থাকবে কত আমাদের 1। এবার দেখো ক্রস মাল্টিপল করবো, মানে 7-এর সাথে 2 আর 8-এর সাথে 2, তাহলে এদিকে 8×2 = 16 আর 7×2 = 14, এইটাকে গুণ করে যোগ করবো, তাহলে 14 আর 16 30, আর হাতে ছিল 1, 31, 31-এর 1, হাতে থাকবে কত 3, 7×2 = 14, 14 আর 3 কত, 17। সবাই মনে করবে যোগ করছি, কিন্তু আমরা গুণ করবো। রিমাইন্ড করে তোমরা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। আর 22-এ শূন্য ছিল, তাই একটা শূন্য। এইগুলো কিন্তু আমাদের, এই নিয়মগুলোই ছোটখাটো নিয়ম, মানে ছোটবেলার নিয়মই কিন্তু আমাদের বড়বেলায় এই অঙ্কের সময় বাঁচাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। দেখো বন্ধুরা, আমরা পরবর্তী অঙ্কে চলে এসেছি।
তো একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10%, 20% ও 30% হ্রাস পেয়ে এত টাকা হয়েছে। তাহলে প্রথমে গাড়িটির দাম কত ছিল? এটা ওই আগের অঙ্কের মতোই, 31 অঙ্কের মতোই, কিন্তু এটা হ্রাস পেয়েছে। আবার আর একটা কথা একটুখানি আছে, এখানে 3 বছর আগের দাম দেওয়া ছিল আর ওটা পরের দাম দেওয়া, আগেরটা পরের দাম দেওয়া ছিল। তো দেখো এই একই ধরনের অঙ্ক আমরা কিভাবে করে নেবো। 10% মানে আমরা আগে লিখে নেবো, এগুলো কিন্তু আমাদের মুখে মুখে করতে হবে। ছোট্ট বন্ধুরা, তোমরা এক দাগের অঙ্কগুলোটা ভালো করে প্র্যাকটিস করলেই, এক দাগে যে আলোচনাটা চলেছিল সেটা করলেই মোটামুটি হয়ে যাবে। 20% মানে কত? সঙ্গে সঙ্গে মাথায় চলে আসবে 1/5। আবার 30% মানে কত? 30% মানে হচ্ছে 3/10। এইগুলো কিন্তু প্র্যাকটিসের মাধ্যমেই তোমাদের মুখে মুখে চলে আসবে আশা করি। তাহলে দেখো এবছর 10 টাকা হলে 10% কমার অর্থ কি? 10-এর 10% কম, অর্থাৎ 1 টাকা কম। তাহলে আগে, এখন 10 টাকা হলে আগে কত ছিল? 9 টাকা। এটারও ঠিক তাই, এখন 5 টাকা। 5-এর 20% মানে কত? 1 টাকা। তার মানে 1 টাকা কমেছে মানে কত? 5-এর থেকে 1 কমলে 4। আর এটা কত? 30% মানে 3/10। 10-এর 30% মানে 3 টাকা কমা, তাহলে হবে কত? 7/10। এইগুলো আমরা মুখোমুখি করব, যখন অঙ্কটা প্র্যাকটিস করতে করতে আমরা ধাতস্থ হয়ে যাব। এবার যে এটাই হচ্ছে প্রথম বছর, এটা দ্বিতীয় বছরের আলটিমেট ভ্যালু, এটা তৃতীয় বছরের আলটিমেট ভ্যালু। এটা জাস্ট আমরা এই মূল সংখ্যার সাথে গুণ করে দিলেই উল্টো বেরিয়ে যাবে। কিন্তু একটা গল্প আছে, এখানে কিন্তু এটা পরের না আগের দাম চেয়েছে, তার জন্য রেসিপ্রোকাল করে গুণ করবো। কারণ কি দেখো, ধরো x টাকা আমার এখনকার দাম হয়, তার ধরো 9/10 এই আলটিমেট ভ্যালু 100 বেরোনোর কথা, মানে 1 বছর পরে, তাই না? এখনকার দাম হলো এই, 1 বছর পরে আলটিমেট ভ্যালুর দাম কত দাঁড়াবে? 100 টাকা দাঁড়াবে হয়তো, সাপোজ। তাহলে আমার বের করতে গেলে এক্স এর ভ্যালু, অরিজিনাল ভ্যালুটা বের করতে গেলে কি করতে হতো? এখনকার যে ভ্যালু সেইটার সাথে এর রেসিপ্রোকাল গুণ করতে হতো। দেখো 9/10 আছে, এখানে উল্টে দিতে হবে, এপাশে আসলে উল্টে যাবে। তো এই যে উল্টে উল্টে গুণ করছি না, এখানে কেন করছি উল্টে গুণ, তারই এর উত্তর এটা। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের টোটাল ভ্যালু কত ছিল? 5,0,4,000। এবার যে এদের আলটিমেট ভ্যালুগুলো বের করবো, সব রেসিপ্রোকাল দিয়ে গুণ করবো। তাহলে 10/9 গুণ, এখানে কত? 5/4। আর একটা কত, একটু মুছে নি, তাহলে আমাদের কত? 10/7। তোমরা প্র্যাকটিসের সুবিধার্থে এরকম করেও পাতিয়ে নিত, যে অরিজিনাল ভ্যালু যদি x টাকা হয়, তার আলটিমেট ভ্যালু 9/10 ইকুয়াল টু 4/5 ইন্টু 7/10, এইটা ইকুয়াল টু এইটা হবে 5,0,4,000। এবার এক্স এর ভ্যালু বের করতে গেলে অটোমেটিকলি তোমাদের এই লাইনটা করতে হবে, এইটা রেখে, আর বাকি সব এপাশে এসে উল্টে যাবে, তাই না? সেভাবেই করবে। 5 নং 45, আগে থাকে 5 54, 6 নং 54, 0,000, 4 দিয়ে কাটবো। 5 4-এর মধ্যে একবার যায়, হাতে থাকে 1 16, 4 4 16, 0,000 পড়ে থাকলো। 7 দিয়ে কাটবো, 7 দুগুণ 14, 0,000, 2000। আর এখানে কত? এই যে 5 রয়েছে, গুণ করলে 2000-এর সাথে 5 দুগুণ 10, আর 3টে শূন্য। আর এখানে 10-এর একটা শূন্য, আর এই 10-এর একটা শূন্য, আরো দুটো শূন্য। তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি চেষ্টা করব সেটাকে আবার করার। দেখো ছোট বন্ধুরা, আমরা পরবর্তী অঙ্কটা করে নেব। 33 দাগের অঙ্কটা কি বলেছে? একটি শহরের লোক সংখ্যা পরপর 3 বছর যথাক্রমে 2%, 4% আর 6% করে কমে গেল। প্রাথমিক লোক সংখ্যা যদি 1,25,000 হয়, 3 বছর পর লোক সংখ্যা কত হবে? দেখো এই অঙ্কগুলো খুবই সোজা। এর আলটিমেট যে সূত্রটা, অর্থাৎ আমরা ছোটবেলায় শিখেছি পি ইন্টু অন প্লাস আর বাই 100, এই সূত্র করে শিখেছি, কিন্তু এর শর্টকাট মেথড করে আমরা করব, যে ক বছর হবে সে ক বছর। এবার যদি এরকম পার্সেন্টেজ 3 বার হয়, তাহলে এরকম 3 বার বসো, আবার তারপরটা কি 1 প্লাস আর বাই 100 মানে আর 2/100, আবার 1 প্লাস আর 3/100। যত বছর থাকবে, যত রকম পার্সেন্টেজ থাকবে, এরকম করে করবো। কিন্তু আসলে আমরা এইভাবে করবো না, আমি দেখাচ্ছি যে এইটা থেকে কি করে আমরা শর্টকাটে বের করছি। ধরো প্রথমটা বসাচ্ছি 1 প্লাস আর বাই 100, অর্থাৎ 2/100, তাই তো? এবার যেহেতু এটা কমে যাচ্ছে, তাহলে এটা মাইনাসের সূত্র হবে, হ্যাঁ,
তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তো আমরা কি করবো এখানে দেখো, এই 100 মাইনাস 100 লসাগু করতে হয় এখানে, তাহলে 100 একে 100 মাইনাস 2 হলো কত, 98/2। তাহলে আমি এটাই দেখাতে যাচ্ছি যে দেখো 2% কমে যাওয়া মানে আলটিমেট অ্যান্সার আমাদের কত আসে, 98/100, মানে 100 থেকে 2 বাদ দাও, যেটা হবে সেটা তুমি উপরে লিখবে। তাহলে আমি প্রথমে আমাদের যে সংখ্যাটা সেটা পাতিয়ে নেবো, 125,000 এর সাথে মাল্টিপল করবো কি, এর আলটিমেট 2% কমে যাওয়া মানে কি, আসলে কত হচ্ছে, 98/100, পুরো অ্যাকচুয়াল অ্যান্সার বেরিয়ে যাবে। যখন আমরা এই অ্যামাউন্টের সূত্র করেছি ছোটবেলায় কম্পাউন্ড ইন্টারেস্ট শেখার সময়, তখন আমরা কি করেছি, a ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100, তাই না? এটাই কিন্তু আলটিমেট সূত্র বেরোতো। তো এই সূত্রকে কাজে লাগিয়ে এটা শর্টকাট মেথড, আর কিছুই নয়, ইন্টু, এবার তারপরে 4% কম, 4% কমাতে গেলে কি হবে, 96/100, বাড়ালে আমরা 100 সাথে যোগ করে লিখতাম পার্সেন্টেজটা। আবার কি বলেছে, 6% কমে যায়, 6% কমে গেলে কত লিখবো এখানে, 94/100। এবার কাটাকাটি করলে অ্যান্সার বেরিয়ে আসবে। কিন্তু এই কাটাকাটি করার সময় অঙ্কগুলো সোজা হলেও এর যে সংখ্যাগুলো গুণ করতে হয় সেই তাড়াতাড়ি নিয়মটা আমাদেরকে শিখতে হবে, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সোজা হয়ে যাবে। 5×25 125, আর এখানে 4×25 100। কি করে গুণটা করবো তোমরা একটু দেখে নিও। 4 দিয়ে এটাকে, এটা যাবে না, 4 দিয়ে এটা যাচ্ছে, 4 দিয়ে এটাকে কাটবো, 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 1 থেকে 16, 4 4 16, 24 হলো, আর নিচে এখনো 10 পড়ে আছে। 5 দিয়ে কাটছি, 5 2 যা 10, এই 2 দিয়ে এটাকে যদি কাটি তাহলে কত হবে, 12। এবার দেখো 98 আর 94, এইটা আমরা এমন ওয়েতে গুণ করবো যাতে আমাদের পরীক্ষার সময় টাইম বাঁচায়। তোমরা যে কোনো গুণ এইভাবে করতে পারো, তোমার সময় বাঁচাবে। প্রথমে এই দুটোকে গুণ করো, 4 8 32 2, হাতে থাকছে কত আমাদের 3, লিখে রাখো। তারপরে ক্রস মাল্টিপল করো, এর সাথে এর আর এর সাথে এর, তাহলে 4 নং 36 আর 8 নং 72, তাহলে 36 আর 72, এদিকে 72 আর 36 কে ভেঙে নাও, 72 কে 70 যোগ 2 আর 36 কে 30 যোগ 6। আমরা মনে মনে করবো, কিন্তু এখন আমি বোঝানোর জন্য করে করে দেখাচ্ছি, ঠিক আছে? 70 যোগ 2, আর এটাকে করতে হবে আমার 36 মানে কত, 30 যোগ 6। তাহলে এদিকে দেখো 8, আর এদিকে 17 30 100, তাহলে 108, ঠিক? তাহলে ওই 108 হলো, আর হাতে 3 11, 111 1, হাতে থাকলো কত, 11। এবার আমরা কি করব, এই দুটোকে গুণ করে দেবো, 9 নং 81, 81 আর 11, এদিকের 1 82 আর 10 92, ঠিক আছে? তাহলে 9212 হলো 98 আর 94 গুণ করে, আর পরে রইলো 12 গুণ 12, এটা আমরা মুখে মুখে করে নেব। 12 দুগুণ 24 4, হাতে 2, 12 কে 12 আর 2, 14 4, হাতে থাকবে 1, 12 দুগুণ 24 আর 1 25 5, হাতে থাকবে 2, 9 12 108 আর 2 110। তাহলে উত্তর আমার 110544, 110544, অপশন ডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। দেখো ছোট বন্ধুরা, পরবর্তী অঙ্কটা আমরা করে নেব। বলেছে নিলাম তার বেতনের 20% বাড়ি ভাড়া দেওয়ার পর বাকি টাকা 70% সংসার খরচ করে, আর তার যে সঞ্চয় সেটা দিয়ে দিয়েছে। তাহলে তার বেতন কত বের করতে হবে। তো আমরা ধরে নিই তার বেতন 100 ইউনিট। 100 ইউনিট তার বেতন, তার মধ্যে সে কি করে 20% মানে 1/5, তাই না? অর্থাৎ 100 টাকায় 20 টাকা, 20 টাকা তিনি যদি বাড়ি ভাড়া দেন, এখানে যদি বাড়ি ভাড়া দেন, তাহলে তার পড়ে থাকলো কত টাকা, তার রেস্ট মানি 80 টাকা। 20 টাকা, 100 টাকার থেকে 20 টাকা বাড়ি ভাড়া দেন, পড়ে রইলো 80 টাকা। তার 70%, তার 70% তিনি কি করেন, সংসার খরচ করেন। সংসার খরচ 70% মানে আমরা জানি 7/10, ঠিক? কাটাকাটি যদি করি, এই 80 ইন্টু 7/10 করো, 7 8 56, তাহলে তার এই যে 56 টাকা, 56 টাকা হচ্ছে তার কিনা সংসার খরচ, আর বাকি পড়ে রইলো কত, 24 টাকা। 80 টাকা থেকে 56 টাকা যদি আমার সংসার খরচে কাজে লেগে যায়, তাহলে তার সেভিংস হচ্ছে কত, এর থেকে 56 সাবস্ট্রাক্ট করবো, করলে আমরা পেয়ে যাবো কত না, 24। এই টাকাটা আমার, এই 24 ইউনিট টাকাটা হচ্ছে আমাদের সঞ্চয়ের টাকা। তাহলে আমাদের এই 24 ইউনিট ইন্ডিকেট করছে কত টাকাকে, 3600 টাকা। তাহলে আমাদের 1 ইউনিট সমান সমান কত সেটা বের করে দিতে হবে। 1 ইউনিট অঙ্ক বেরিয়ে গেলেই আমরা খুব সহজেই যে উত্তর চাইবে সেই উত্তরটা আমরা বের করতে পারবো। তাহলে 24 দিয়ে ডিভাইড করবো, 12 দিয়ে কাটবো, 3 12 36,
300, আর নিচে 12 দুগুণ 24, 2 দিয়ে যদি আবার কাট আউট করি তাহলে কত হবে 150। আমাদের মোট টোটাল টাকা বের করতে চেয়েছে বেতন, ধরেছিলাম কত 100 ইউনিট, এর সাথে 150 গুণ করো 1 ইউনিটের মান, তাহলে কত হবে এদিকে 150 আর ওখানে 100 দুটো শূন্য, 15,000 টাকা। এখন যে কোনো কিছু 1 ইউনিট বেরিয়ে গেছে মানে যা ইচ্ছা বের করতে পারো, তাই না? তিনি বাড়ি ভাড়া কত টাকা দেন তুমি যদি এর সাথে তাহলে জিজ্ঞাসা করতো, তাহলে আমি কি করতাম, এর সাথে 150 গুণ করতাম, 15 দুগুণ 30 আর দুটো শূন্য, 3,000 টাকা, এরকম করে আর কি। যার সাথে গুণ করবে 1 ইউনিট বেরিয়ে যাওয়া মানে আমার উত্তর সব বেরিয়ে যাবে, তাহলে 15,000 টাকা হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। দেখো 35 দাগের অঙ্কটা কি বলেছে, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী যে প্রার্থী মোট ভোটের 60% পেয়েছে, পেয়ে 5,000 ভোটে জয়লাভ করেছে, তাহলে মোট ভোটারের সংখ্যা কত? তাহলে আমাদের এই সেই 60% মানে কত সেটা বের করে নিতে হবে। 60% কথার অর্থ কত সেটা আমাদের সঙ্গে সঙ্গে মাথায় বেরিয়ে আসবে 3/5। কারণ কি, কারণ 20% মানে আমরা কি জানি 1/5, তাই তো? 20% মানে যদি 1/5 হয়, 60% মানে কত, এর সাথেও 3 মাল্টিপিল, এর সাথেও 3 মাল্টিপিল। আমরা প্রথম অঙ্কটাই সমস্ত পার্সেন্টেজ নিয়ে যে আলোচনা করেছি সেটাই তোমরা মোটামুটি জেনেছো এগুলো। 3/5 এই কথার অর্থ কি, অর্থাৎ 5টা যদি ভোট হয় তার 60% মানে কত, 3 ভোট, তাই না? তাহলে দুজন ভোট হয়েছে, এ আর বি এর মধ্যে ধরো ভোটাভুটি হয়েছে, তাই না? প্রথম জন 5টা ভোটের মধ্যে 3টে পেয়েছে, আর একজন পেয়েছে কটা, 2টো পাবে। 5টার মধ্যে কেউ যদি 3টে পায় আর একজন কটা পাবে, 2টো। তাহলে দেখো এই কত ইউনিট ভোটে জিতেছে, হিসাব মতো 1 ইউনিট ভোটে। এই 1 ইউনিট ভোট জেতা কথা অর্থ কিন্তু আমাদের বইতে বলে দিয়েছে না 5,000 ভোট, 5,000 ভোটে জিতেছে। এবারে 1 ইউনিটের ভ্যালু পেয়ে যাওয়া মানে এবার আমাদের যা জিজ্ঞাসা করবে সেটা আমরা পেয়ে যাবো। বলেছে মোট ভোটারের সংখ্যা, মোট ভোটার ছিল 5, গুণ করে দাও 5,000, 5 × 5 = 25,000। এখানে যদি চাইতো আমাদের যে জিতেছে সে কটা ভোট পেয়েছে, তাহলে এই 3-এর সাথে 5 গুণ করে দিতাম, 3 × 5 = 15,000। আর যে হেরেছে সে কত ভোট পেয়েছে, 5 × 10 = 10,000। অটোমেটিকলি সব অ্যান্সার বেরিয়ে আসবে 1 ইউনিট পেয়ে যাওয়ার অর্থ পাওয়ার পর। আশা করি তোমাদের ভালো লেগেছে।